একটা বাচ্চা উত্তর কোরিয়ায় জন্মায়, কিন্তু জন্মানোর সঙ্গে সঙ্গেই সেই নির্দোষ বাচ্চাটাকে গদ্দার ঘোষণা করে দেওয়া হয়। উত্তর কোরিয়া পৃথিবীর সবচেয়ে কঠোর আইন কানুনের জন্য পরিচিত, আর এর মধ্যে এমন কিছু আইন আছে যেগুলো শুনে বিশ্বাস করাও কঠিন। মানে এখানে নির্বাচন হবে, কিন্তু ভোট দেওয়ার জন্য কোনো অপশন নেই। ভোট দিতে পারো শুধু একজনকেই, আর যদি না দাও সোজা জেল। এখানে টিভিতে শুধু একটা চ্যানেল থাকে, আর চ্যানেল বদলানোর কোনো সুযোগ নেই। উত্তর কোরিয়া হয়তো পৃথিবীর একমাত্র দেশ যেখানে অপরাধ করার ওপর নয়, বরং অপরাধের কথা ভাবলেই আপনার জেল খাটতে হতে পারে। আমি অর্পণ, আপনাদের স্বাগত রহস্য কথায়। ১৯৪৫ পর্যন্ত জাপান পুরো কোরিয়ার ওপর ৩৫ বছর শাসন করেছিল, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোরিয়া দুই ভাগে বিভক্ত হয়ে যায়, নর্থ কোরিয়া আর সাউথ কোরিয়া। নর্থ কোরিয়ার ওপর সোভিয়েত ইউনিয়নের প্রভাব ছিল, আর সাউথে আমেরিকার। ১৯৪৮ সালে কিম ডাইনাস্টির কিম ইল সংকে নেতা করা হয় এবং নর্থ কোরিয়া হয়ে যায় ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া। কিন্তু এখানে কখনোই ডেমোক্রেসির মতো কিছু জন্মায়নি। ১৯৫০ সালে নর্থ আর সাউথ কোরিয়ার মাঝে একটা যুদ্ধে নামল, যাকে কোরিয়ান ওয়ার বলা হয়। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পর কোনো শান্তি চুক্তি হয়নি। এই কারণেই দুই দেশ এখনো পর্যন্ত টেকনিক্যালি যুদ্ধের অবস্থা। নর্থ কোরিয়ায় ক্ষমতা ধরে রাখার জন্য আজ পর্যন্ত একটাই পরিবারের শাসক ছিল। প্রথমে কিম ইল সুং, তারপর কিম জং ইল, আর এখন কিম ইল সুং এর নাতি কিম জং উন। প্রতিটি শাসক তাদের সিংহাসন রক্ষার জন্য সবচেয়ে কঠোর আইন নিয়েছে। এখানে ভয় আর শাস্তির মাধ্যমে মানুষকে জোর করে দমন করার জন্য অনেক নিয়ম চালু করা হয়েছে, যাতে মানুষ দক্ষিণ কোরিয়া আর পশ্চিমের কালচার দেখে আমাদের বিরুদ্ধে না হয়ে যান। আর আজ আমরা এর মধ্যে কিছু অদ্ভুত নিয়মের কথা বলবো। তো চলুন শুরু করি। ২০২৪ সালে নর্থ কোরিয়া সানগ্লাস পরা এবং বিয়ের পোশাকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এখানে মেট্রো বা পাবলিক স্টেশনে মিউজিক নয়, কিম পরিবারের ভাষণ চালানো হয়, এবং এই সময় কেউ কারো সাথে কথা বলতে বা হট্টগোল করার অনুমতি পায় না। নর্থ কোরিয়ায় যদি কেউ সাউথ কোরিয়ান ড্রামা বা হলিউডের সিনেমা দেখার সময় ধরা পড়ে, তাহলে তাদের শ্রমশিবির বা কঠোর শাস্তির মুখোমুখি হতে হয়। আইডিওলজিক্যাল লেবেল লাগানো বা মানসিক প্রভাব আটকানোর জন্য ব্যবস্থা নেওয়া হয়, যাতে সাধারণ মানুষের ওপর বিদেশি প্রভাব না পড়ে। উত্তর কোরিয়ায় সাধারণ মানুষকে ইন্টারনেট নয়, শুধু ইন্টারনেট ব্যবহার করার অনুমতি দেওয়া হয়। এটা একটা পুরোপুরি বন্ধ নেটওয়ার্ক, যা শুধু উত্তর কোরিয়ার ভিতরেই চালু থাকে। এই নেটওয়ার্কেও রাষ্ট্র নজরদারি করে এবং দেখে মানুষ কি দেখছে, কি পড়ছে আর কি কথা বলছে। এর মাধ্যমে সরকার তথ্য নিয়ন্ত্রণ করে, যাতে বাইরের দুনিয়ার প্রভাব তাদের কাছে না পৌঁছায়। মুতাসির হইও না। নর্থ কোরিয়ায় স্টেটের পারমিশন ছাড়া বিদেশে ফোন করাটাও অবৈধ। মানে যদি তোমাকে দেশের বাইরে কারো সাথে কথা বলতে হয়, তাহলে সরকারের থেকে পারমিশন নিতে হবে। এখানে টিভি, রেডিও আর সংবাদপত্র শুধু রাষ্ট্রই চালায়, প্রাইভেট মিডিয়ার কথা ভাবাও যায় না। এই মিডিয়াই শুধু সরকারের প্রশংসা, কিম ডাইনাস্টির গৌরব, আর বিদেশি শত্রুদের যেমন আমেরিকার উল্লেখ থাকে। সেখানে সাধারণ মানুষের মধ্যে ছোটবেলা থেকে আমেরিকার তার মিত্রদের বিরুদ্ধে ঘৃণা জন্মানো হয়। নর্থ কোরিয়ায় সরকার মানুষকে ওরা চুলের স্টাইল নিয়েও খুব কড়াকড়ি করে। সরকার শুধু কিছু বিশেষ ধরনের হেয়ারস্টাইলের অনুমতি দিয়েছে, মানে মানুষদের বলা হয় কোন কোন হেয়ারস্টাইল বানাতে পারবে। এখানে সবকিছুই বারণ যা বাইরের দুনিয়ার প্রভাব ফেলে, যেমন জিন্স পরা, চুল রং করা বা চকচকে পোশাক পরা। এসব করলে জিনিসপত্র জব্দ করে নেওয়া হয় আর শাস্তিও দেওয়া হয়। কেবল পোশাকই নয়, পছন্দ মতো খাবার খাওয়া অনুমোদিত নয়। হট ডগস নয়, কারণ সেটা আমেরিকান কালচারের অংশ। আর বুজ্জিবোকে আর টকবক দক্ষিণ কোরিয়ার খাবার হিসেবে বারণ। একটা শহর থেকে আরেকটা শহরে যাওয়ার জন্য পারমিট লাগেই, ওটা না থাকলে ট্রাভেল করা বেআইনি ধরা হয়। উত্তর কোরিয়ার পাসপোর্ট শুধু এলিট ক্লাসের লোকরাই পায়, যেমন সরকারি আধিকারিকরা আর কিম জং এর ঘনিষ্ঠ সহযোগীরা। সাধারণ মানুষ স্বপ্নে উত্তর কোরিয়া থেকে বাইরে বেরোতে পারে না। উত্তর কোরিয়ায় জমি হোক বা বাড়ি, দোকান হোক বা ব্যবসা, সবকিছু রাজ্যের মালিকানায় থাকে। কেউ ব্যক্তিগত মালিক হতে পারে না, কেবল ব্যবহার করতে পারে, সেটাও রাজ্যের অনুমতি নিয়ে। এখানে কোনো ধর্ম পালন বা চর্চা করাও বেআইনি। মানে মানুষ নিজের ইচ্ছা মতো কোনো ধর্ম মানতে পারবে না। নর্থ কোরিয়াতে অবশ্য চার্চ আছে, কিন্তু সেটা শুধু বাইরের দুনিয়াকে দেখানোর জন্য যে এখানে ধর্মীয় স্বাধীনতা আছে। আসলে যারা ধর্ম ব্যবহার করে তাদেরকে শ্রম শিবিরে পাঠানো হয়। নর্থ কোরিয়াতে যদি কেউ সরকারের বিরুদ্ধে যায় বা কিম বংশের বিরুদ্ধে কথা বলে, তাহলে শুধু তাকে নয়, পুরো পরিবারকেই জেলে পাঠানো হয়।
আর এই শাস্তি তার 3টে প্রজন্ম পর্যন্ত দিতে পারে। অর্থাৎ যদি একজন মানুষ গদ্দার হয় আর অনেক বছর পরেও ওর নাতি বা নাতনি জন্মালো, তাও সেই নির্দোষ শিশুটাকেও গদ্দার বলা হবে। কারণ এমন করা হয় যাতে পরে কখনো কিম ফ্যামিলির বিরুদ্ধে বিদ্রোহের রক্ত না উঠে। এখানে প্রতিটি কলোনি, অ্যাপার্টমেন্ট আর বাড়ির আশেপাশে সরকারি গুপ্তচররা থাকে, যারা চুপি চুপি সবাইকে নজরদারি করে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, এই দেশে শুধু অপরাধ করা নয়, অপরাধ করার কথা মাথায় এলেও তোমাকে জেলে যেতে হতে পারে। অর্থাৎ কেউ যদি সরকারের বিরুদ্ধে কিছু ভেবেও ফেলে আর সেটা রিপোর্ট করে দেয়, সেটা নিজেই নিজের পায়ে কুঠার মারা ছাড়া আর কিছু হবে না। নর্থ কোরিয়ায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতি সপ্তাহে সেলফ ক্রিটিসিজম সেশন হয়। মানে বড় ক্লাসে সবাই তাদের ভুল স্বীকার করে। যেমন আমি কারোর দুর্বলতা সরকার থেকে লুকিয়েছি, বা কিম জং এর কম প্রশংসা করেছি, কিংবা আমি কোনো বিদেশি জিনিস দেখে মুগ্ধ হয়েছি। তারপর সবাই নিজেদের ভুলের জন্য ক্ষমা চায়, আর ক্লাসে বসে অন্যরা তোমার সমালোচনা করে। নর্থ কোরিয়ায় প্রত্যেকের ভোট প্রদান বাধ্যতামূলক, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে ভোট শুধু সরকার যাকে চায় তাকে দেওয়া যায়। মানে এখানে কোনো নির্বাচন নেই যেখানে সাধারণ মানুষ ভোট দিয়ে তাদের নেতা নির্বাচন করে, বরং এখানে শুধু একজনকে ভোট দেওয়া হয়, আর যারা ভোট দিতে যায় না তাদের গদ্দার মনে করা হয়। তাহলে ভোটিং কেন হয় যখন সরকার শুধু তাদেরই লোকজনকে দাঁড় করাতে চায়? আসলে এখানে নির্বাচন নয়, এটা একটা আনুগত্য পরীক্ষা। যখন 100% মানুষ একই প্রার্থীকে ভোট দেয়, তখন সরকার এটাকে তাদের শক্তি আর সাধারণ মানুষের ঐক্য মনে করে। এখানে একটা ন্যাশনাল অ্যাসেম্বলি আছে যাকে সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি বলা হয়, কিন্তু এর কাজ সিদ্ধান্ত নেওয়া নয়, বরং কিম জং এর কাজ শুধু সিদ্ধান্তগুলোর ওপর সিলমোহর মারা। নর্থ কোরিয়ার সব নাগরিকের দায়িত্ব যে তারা সরকারের 10 পয়েন্ট আইডিওলজিক্যাল প্রিন্সিপাল মুখস্থ করবে। কেউ যদি পড়ার সময় মাঝখানে আটকে যায়, তাহলে তাকে গদ্দার বলা হবে। এই 10 পয়েন্টের কোনো একটাতেই কিম ইলসং এর নাম না থাকে এমন কিছু নেই। নর্থ কোরিয়ায় প্রত্যেকটি টিভি সেট শুধু সরকারি চ্যানেল, যেমন কোরিয়ান সেন্ট্রাল টেলিভিশনে সেট করা থাকে। এর মানে হলো মানুষ তাদের ইচ্ছামতো চ্যানেল বদলাতে পারে না, এবং অন্য চ্যানেল টিউন করাও বেআইনি। ইম্পোর্টেড টিভি সেটগুলোতেও এনটিএসসি টিউনারগুলো আগেই বন্ধ করে দেওয়া হয়। নর্থ কোরিয়ায় সাইকেলের মাধ্যমেও রেজিস্ট্রেশন আর নাম্বার প্লেট লাগে। এখানে সাইকেল চালানোর জন্য রোড সেফটি টেস্ট পাস করতে হয় আর লাইসেন্সও নিতে হয়। নর্থ কোরিয়াতে কাপড়ের ওপর বিদেশি লোগো, স্লোগান বা পতাকা একদমই অনুমোদিত নয়। সরকার এইসব বিষয়গুলোকে বাইরের বিশ্বের সাংস্কৃতিক প্রভাব হিসেবে দেখে এবং চায় সবাই শুধু নর্থ কোরীয় ইজ্জতই গ্রহণ করুক। শুধু স্থানীয় লোকেরাই নয়, যদি কেউ পর্যটক হিসেবে আসে তার ক্ষেত্রেও কঠোর আইন আছে। টুরিস্টের সঙ্গে গাইড থাকা বাধ্যতামূলক, এবং সে শুধু নর্থ কোরিয়ার সরকার নির্দেশিত লোকেশনে যেতে পারে। সে কোনো লোকালের সাথে কথা বলার চেষ্টা করবে না, নাই খোলা মনে ছবি তুলতে পারবে। আর যদি ট্যুরিস্ট কোনো শহর বাড়ির মানুষের সাক্ষাৎকার নিতে চায়, তাহলে সেটা ট্যুর গাইডের অনুমতি ছাড়া সম্ভব নয়। নর্থ কোরিয়াতে মোবাইল এবং কম্পিউটার রাখা অনুমোদিত, কিন্তু ইউএসবি ড্রাইভ থেকে শুরু করে মোবাইলের মেমোরি নিয়মিত চেক করা হয়। যদি বাইরে বিশ্বের কোনো কন্টেন্ট পাওয়া যায়, তাহলে শাস্তি হতে পারে। নর্থ কোরিয়ায় নাগরিকদের শ্রেণীবিভাগ খুবই কঠোর। মানুষের একটা ব্যবস্থা আছে যাকে সঙ্গবনা বলে। এই সিস্টেমের মানে হচ্ছে এখানে যখন একটা ছেলে মেয়ে জন্মায়, তখনই তাদের জীবনের ভাগ্য ঠিক হয়ে যায়, আর এই সিস্টেমের ভিত্তি হয় সেই শিশুটার পরিবারের ইতিহাস। ধরো এখানে 3টে ক্লাস আছে, একটা হলো কোর, আর একটা ওয়েভারিং, আর তৃতীয়টা হলো হস্টাইল। প্রথম ক্যাটাগরিটা, যাকে কোর বলে, এখানে সেই সব মানুষ থাকে যাদের পূর্বপুরুষরা কিম ইল সং এর বিপ্লবের অংশ ছিল, অথবা যারা ওয়ার্কার্স কোরিয়ার যোদ্ধা ছিল। এদের সরকার সবচেয়ে বিশ্বাসযোগ্য মনে করে এবং এদের চমৎকার চাকরি দেয়, যেমন সরকার বা সেনাবাহিনীর উঁচু পদে থাকা এবং রাজধানী পিয়ংইয়াংয়ে থাকা। অনুমতি ও গাড়ি শুধু এই ক্লাসের লোগীরা রাখতে পারে। দ্বিতীয় ক্লাস হলো ওয়েভারিং বা ডং ইয়োজং। এরা সাধারণ উত্তর কোরিয়ান শহরবাসী। এদের পূর্বপুরুষরাও সাধারণ শ্রমিক বা কৃষক ছিলেন, অথবা যাদের অতীত শাসকদের চোখে খুব ভালো বা খারাপ ছিল না। এদের উত্তর কোরিয়ায় মধ্যবিত্ত সুবিধা নেওয়ার অনুমতি আছে। আর তৃতীয় ক্যাটাগরি হলো হস্টাইল বা যোগতাই কিচিং। এতে সেই সব মানুষ থাকে যাদের পূর্বপুরুষরা কখনো না কখনো কোনো ধর্মের সাথে জড়িত ছিল, যারা ফলো করত, বা যাদের দক্ষিণ কোরিয়ার কারোর সঙ্গে কোনো সম্পর্ক ছিল। নর্থ কোরিয়ার সরকার তাদের গদ্দার মনে করে এবং সমাজে তাদের একেবারেই নিচের স্থান দেওয়া হয়। তাদের সবচেয়ে খারাপ কাজ দেওয়া হয়, যেমন কোনো কারখানায় কাজ, শ্রমিকের কাজ বা পরিষ্কার পরিচ্ছন্নতা। এখন এগিয়ে যাই। এখানে বিদ্যুৎ, জল, গ্যাস সবই রেশন দিয়ে দেওয়া হয় এবং তাদের ব্যবহার খুব কড়া নজরদারিতে থাকে। নর্থ কোরিয়ায় 17 বছর বয়স থেকে মিলিটারিতে 10 বছর পর্যন্ত চাকরি করা প্রত্যেক শহরবাসীর জন্য বাধ্যতামূলক, সেটা পুরুষ হোক বা মহিলা। এখানে কিম পরিবারের কোনো ব্যক্তির মৃত্যুর সময় বা কিম ইল সং ও কিম জং ইলের মৃত্যুবার্ষিকীতে কান্না করা বাধ্যতামূলক। কেউ যদি তা না করে, তাহলে তাকে বিশ্বাসঘাতক মনে করা হয়। প্রত্যেকটা ঘরে কিম ইল সং আর কিম জং ইলের ছবি ঝোলানো বাধ্যতামূলক, আর সেই ছবি নিয়মিত পরিষ্কার করাও ফরজ।
আদর্শগত আনুগত্যের জন্য স্কুলের ছাত্রদের কিম ইলসুং আর কিম জং ইলের বক্তৃতা মুখস্থ করানো হয়। নর্থ কোরিয়ার পুরো পৃথিবী থেকে এতটা আলাদা যে তাদের ক্যালেন্ডারও আলাদা, যাকে জুস ক্যালেন্ডার বলা হয়। জুস ক্যালেন্ডার শুরু হয় 1912 সালে, যা এখানে সুপ্রিম লিডার কিম ইলসং এর জন্মবছর 1912, অর্থাৎ 1912 সালকে নর্থ কোরিয়াতে জুস অন হিসেবে ধরা হয়। আর আজ 2025 সালে ওখানে বছরটা 113। নর্থ কোরিয়া পৃথিবী থেকে বিচ্ছিন্ন থাকার অনেক কারণ আছে। এক হলো কিমের শাসন ব্যবস্থা ভয় পায় যে যদি মানুষ বাইরের জগতের খবর পেয়ে যায় তারা সরকার বিরোধী হয়ে যাবে, এই জন্য মিডিয়া, ভ্রমণ, ইন্টারনেট সবকিছুর উপর নিষেধাজ্ঞা আছে। অন্যটা হলো পারমাণবিক কর্মসূচির কারণে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ফলে নর্থ কোরিয়া আরো বেশি করে বিশ্বের থেকে আলাদা হয়ে গেছে। এখানে জেনে রাখা ভালো, এইসব নিয়মের অনেকটাই হয়তো এখন আর প্রযোজ্য নেই, বা আজ ওদের থেকে আরো ঝুঁকিপূর্ণ কিছু রুল বানিয়ে ফেলা হয়েছে। এই ব্যাপারে আপডেটেড কোনো খবর কারো কাছে নেই। এইসব তথ্য লিক করেছে সেই লোকেরা যারা 1953 সালের পর নর্থ কোরিয়া থেকে পালাতে পেরেছিল। স্পাই স্যাটেলাইটের সাহায্যে বিভিন্ন এলাকা মনিটর করা হয়। এখানে কিছু নর্থ কোরিয়ান ভিডিও বানিয়ে ইউএসবি ড্রাইভ চীনের মাধ্যমে চোরাচালান করা হয়েছে।